উচ্চারণের বই পাঠ ও গল্পকথনে আপনাদের স্বাগতম। আজ থাকছে বিশ্ব সাহিত্যের অন্যতম দিকপাল মহামনীষী ভিক্টর মারি হুগোর পৃথিবী বিখ্যাত উপন্যাস লা মিজারেবলের অষ্টম পর্ব। সেই ব্যারন পন্ট মার্সি সম্রাট নেপোলিয়ার পরাজয়ের পর ধাপে ধাপে নেমে যেতে লাগলেন ভদ্রলোক। সৈন্যবাহিনী থেকে চাকরি গেল, নতুন বোর্বো রাজবংশ তার ব্যারন উপাধিও স্বীকার করল না। কর্নেল পন্ট মার্সি নামে সামান্য কিছু ভাতার অধিকারী হয়ে তিনি প্যারিস শহরের এক দরিদ্র পল্লীতে বসবাস করতে লাগলেন। তার পত্নীর মৃত্যু হয়েছিল অনেক আগেই। সংসারে তার একমাত্র বন্ধন পুত্র মেরায়াস। তাকে সে এখন প্রতিপালন করে কে? মাতামহ গিলেনরম্যান অতিমাত্র খেয়ালি। জামাতাকে তিনি একেবারেই পছন্দ করেন না, কারণ তিনি নিজে বোর্বো রাজার অনুরক্ত। এদিকে জামাতা হল বোনাপোর্টির ভক্ত। তিনি জামাতাকে বললেন, আমি মেরায়াসের সকল ভার নিতে রাজি আছি, যদি তুমি সত্য ত্যাগ করে ছেলে আমাকে দিয়ে দাও। তুমি ওর সঙ্গে দেখা করতে পারবে না, ওর সঙ্গে পত্রালাপ করতে পারবে না, এমনকি তুমি যে বেঁচে আছো সে কথাও ওকে জানতে দিতে পারবে না। এতে যদি তুমি স্বীকৃত থাকো, বলো, আমি মেরায়াসের দায়িত্ব নিয়ে তোমাকে চিরতরে মুক্তি দিচ্ছি। পন্ট মার্সি প্রথমে ক্রুদ্ধ হয়ে উঠেছিলেন, প্রত্যাখ্যান করতেই যাচ্ছিলেন এ প্রস্তাব, কিন্তু তারপরই তিনি চিন্তা করে বসলেন। শ্বশুরের প্রস্তাব তার পক্ষে খুব অবমাননাকর জনক বটে, কিন্তু তা বলে এটাকে প্রত্যাখ্যান করে তিনি মেরায়াসের ভবিষ্যৎ উন্নতির পথে কাটা হতে পারেন না। গিলেনরম্যান ওকে ভালোভাবে খাইয়ে দাইয়ে মানুষ করতে পারবেন, উচ্চশিক্ষায় শিক্ষিত করে সমাজে সুপ্রতিষ্ঠিত করতে পারবেন। পন্ট মার্সি এসব তো কিছুই করতে পারবেন না। অর্থ নেই তার, নিজের রুটির সংস্থানও নেই। ছেলের ভার নিজের ওপর রাখলে সেই ছেলেরই সর্বনাশ করা হবে। অশ্রু দমন করে অতপর পন্ট মার্সি শ্বশুরের হাতেই সমর্পণ করলেন শিশুপুত্রকে। সেই থেকে গিলেনরম্যানের গৃহেই প্রতিপালিত হচ্ছে মেরায়াস, পরম যত্নেই প্রতিপালিত হচ্ছে। অর্থের অভাব নেই গিলেনরম্যানের। মেরায়াসের মাই ছিলেন বৃদ্ধের একমাত্র সন্তান। তার অবর্তমানে এখন মেরায়াসই একমাত্র উত্তরাধিকারী বৃদ্ধের। ধনীর দুলালের মতোই পরম আরামে দিন কাটছে তার। শিক্ষারও সুবন্দোবস্ত হয়েছে। মেরায়াস ক্রমে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করল। তার পিতা সম্বন্ধে কখনো কোনো প্রশ্ন ওঠে না গিলেনরম্যানের গৃহে। কি জানি কেমন করে গিলেনরম্যান একটা ধারণা জন্মিয়ে দিয়েছেন মেরায়াসের মনে যে নেপোলিয়া ছিল একটা পরস্পররাহী দস্যু, এবং পন্ট মার্সি তার পিতা ছিল এই দস্যুরই বিবেকহীন অনুচর। বিবেকবান সুনাগরিকের অন্তরে শ্রদ্ধা লাভ করবার যোগ্যতা নেপোলিয়া বা পন্ট মার্সি কারও ছিল না। কাজেই একটা দেশদ্রোহী রাজদ্রোহীকে মেরায়াস কেন যাবে শ্রদ্ধা করতে, বিশেষ যখন নিজের পুত্রের ভরণপোষণ শিক্ষার দায়িত্ব অন্যের উপরে ফেলে দিয়ে সে একটা জঘন্য নীচতার পরিচয় দিয়েছে। অতএব অবস্থা দাঁড়িয়েছে এই রকম যে মেরায়াস যখন তরুণ যুবক তখন পর্যন্ত পিতাকে সে চোখে দেখেনি। এমনি সময়ে একদিন সন্ধ্যাবেলা গিলেনরম্যান তাকে জানালেন ডিনারের টেবিলে বসে তার পিতা খুব পীড়িত, তার একবার যাওয়া দরকার তাকে দেখতে। মেরায়াস বিস্মিত হল। সে মাতামহ তার পিতার নাম কখনো উচ্চারণ করেন না, তিনি তাকে সশরীরে যেতে বলছেন সেই পিতার কাছে। এমনটা কেমন করে হলো? আসল কথা এই যে পন্ট মার্সি শুধু পীড়িত নন, তিনি মৃত্যুশয্যায়। মৃত্যু আসন্ন জেনে শ্বশুরের কাছে তিনি আবেদন জানিয়েছেন মৃত্যুর পূর্বে পুত্রকে একবার তিনি দেখতে চান। সারা জীবন পিতা পুত্রের সাক্ষাৎ নিষিদ্ধ করে রেখেছিলেন গিলেনরম্যান, কিন্তু মুমূর্ষুর এ মিনতি অগ্রাহ্য করতে তার বিবেকে বাধল। তাই তিনি মেরায়াসকে বললেন, তোমার পিতা পীড়িত, তাকে একবার দেখতে যাও। সে রাত্রে আর যাওয়া সম্ভব হলো না। পরের দিনও খুব সকালে যাওয়ার কোনো তাগিদ অনুভব করল না মেরায়াস। পিতার প্রতি কোনো আকর্ষণ তো তার নেই। সে বাঁচুক আর মরুক, তাতে কি এসে যায় মেরায়াসের? প্রাতরাশ সেরে আরও কিছু কিছু জরুরি কাজ সমাধা করে মেরায়াস যখন মাতামহ দত্ত ঠিকানায় গিয়ে হাজির হলো, তখন পন্ট মার্সি মারা গেছেন। কাজেই মৃত পিতার অন্ত্যেষ্টির সময় উপস্থিত থাকা ছাড়া মেরায়াসকে আর কিছুই করতে হলো না। অন্ত্যেষ্টির পর যে বাড়ির একটা সৌষ্ঠবহীন কক্ষে পন্ট মার্সি এতদিন বাস করছিলেন, সেই বাড়ির মালিক মেরায়াসের হাতে এনে দিল তার পিতার পরিত্যক্ত জিনিসপত্র। অতি সামান্য জিনিস সেসব,
মেরায়াস তা নিয়ে করবে কি? গরিব দুঃখীদের ডেকে বিলিয়ে দিল, রাখল কেবল একখানি চিঠি আর একখানি ডায়েরি। চিঠিখানি পন্টমার্সি লিখে গিয়েছেন মেরায়াসকে। তার ছত্রে ছত্রে কি ব্যাকুল স্নেহ ফুটে উঠেছে। মেরায়াসের এই প্রথম উপলব্ধি হলো যে তার ওই পিতা, লোক যতই খারাপ হোক না কেন, পুত্রের প্রতি স্নেহের অভাব তার ছিল না। পত্রের শেষে একটা ছোট্ট অনুরোধ ছিল, ওয়াটারলু যুদ্ধে একটি সার্জেন্ট আমার জীবন রক্ষা করেছিল, আমি তার কোনো উপকারই করতে পারিনি, তুমি যদি পারো পিতৃঋণ শোধ করো। তার নাম থিয়াডিয়ার। এ ব্যাপারটাকে তখনকার মতো বিশেষ গুরুত্ব দিল না মেরায়াস। পিতার অন্তিম চিঠিটা পড়ে মনটা ভারাক্রান্ত হয়েছিল, তাই বেড়াতে বেড়াতে দরিদ্র পল্লীর ছোট্ট গির্জাটিতে গিয়ে উপস্থিত হলো সান্ত্বনা লাভের আশায়। দৈবক্রমে ঠিক সেই জায়গাটিতেই সে গিয়ে দাঁড়ালো যেটি ছিল কাল পর্যন্ত ব্যারন পন্টমার্সির নির্দিষ্ট স্থান। গির্জায় এলেই সেইখানে গিয়ে তিনি দাঁড়াতেন, সেইখানে হাঁটু গেড়ে বসে তিনি প্রার্থনা করতেন, চোখের জল ফেলতেন। বহু বৎসর ধরে স্থানের নড়চড় হয়নি তার কোনো দিন। মেরায়াসকে সেইখানে দাঁড়িয়ে থাকতে দেখে গির্জার তত্ত্বাবধায়ক ধীরে ধীরে এগিয়ে এলো। করুণ হাসি হেসে বলল, আজ আপনার ওখানে দাঁড়ানোর কোনোই বাধা নেই আর। কিন্তু 3 দিন আগেও ও স্থানের একজন নির্দিষ্ট অধিকারী ছিল। ওয়াটারলু যুদ্ধের পর থেকে এই এতগুলো বৎসরে এমন একটি দিনও যায়নি যেদিন তিনি ওইখানে দাঁড়িয়ে চোখের জল ফেলেননি। ওয়াটারলু যুদ্ধ, চোখের জল? মেরায়াস আগ্রহের সঙ্গে জানতে চাইল সেই লোকটির বিবরণ। তত্ত্বাবধায়ক দ্বিরুক্তি না করে বলে গেল সব কথা। সে লোকটির নাম ছিল পন্টমার্সি, পদবিতে কর্নেল, উপাধিতে ব্যারন। উপাধিটি অবশ্য সম্রাট নেপোলিয়ার দেওয়া, বর্বর রাজা তা কখনো স্বীকার করেনি। অশ্রু? পন্টমার্সির পুত্র ছিল একটি। সেনাবাহিনী থেকে ছাঁটাই হয়ে যাওয়ার দরুন তিনি নিদারুণ দারিদ্র্যের কবলে পতিত হন, কাজেই পুত্রকে কাছে রাখতে পারেননি, কিন্তু পুত্রকে ভালোবাসতেন প্রাণের অধিক। নিত্য ওইখানে এসে ভগবানের চরণে পুত্রের মঙ্গল কামনা করতেন আর মনোবেদনার অশ্রু বর্ষণ করতেন। কেন মনোবেদনা? পুত্রকে যার হাতে সমর্পণ করেছিলেন সেই নিষ্ঠুর বৃদ্ধ জীবনে কখনো দরিদ্র পিতাকে পুত্রের কাছে ঘেঁষতে দেননি। মেরায়াসের চোখের সামনে অবহেলিত পিতার চরিত্রের একটা নতুন দিক উদ্ঘটিত হয়ে গেল। বাড়ি ফিরে এসে সে পিতার ডায়েরিখানা খুলে পড়তে লাগলো। তাতে পাতায় পাতায় দুটি মাত্র কথায় নানাভাবে পুনরুক্তি, দুটি কথা, দুটি প্রাণ ঢালা অনুরাগ। একটি তার দেশের প্রতি, অন্যটি তার পুত্রের প্রতি। মেরায়াস মুগ্ধ হয়ে গেল। দেশকে যে এমন ভালোবাসত, সে কি দেশদ্রোহী নাম পাবার যোগ্য? তার চিন্তাধারা আগাগোড়া ওলটপালট হয়ে গেল। খুঁজে খুঁজে নেপোলিয়ার আমলের সৈন্যাধ্যক্ষদের সঙ্গে গিয়ে সে দেখা করতে লাগলো একে একে। তারা সবাই এখন অবসরপ্রাপ্ত। পন্টমার্সির মতো তাদেরও ছাঁটাই করে দেয়া হয়েছে ওয়াটারলুর পরে। তাদের প্রত্যেকেরই কাছে পন্টমার্সির অশেষ প্রশংসা শুনল মেরায়াস। অমন ধীর, অমন সাহসী, অমন বীর, অমন ন্যায়নিষ্ঠ দেশপ্রেমিক সে যুগে কমই ছিল। সাধে কি সম্রাট নেপোলিয়া তাকে ব্যারন উপাধি দিয়েছিলেন? নেপোলিয়ান পরাজয় না হলে পন্টমার্সি নিশ্চয়ই সৈন্যবাহিনীতে উচ্চতম পদের অধিকারী হতে পারতেন। গত যুগের এই সব বীর সৈনিকের সঙ্গে আলাপ আলোচনায় আরও এক দিক দিয়ে গুরুতর একটা পরিবর্তন এসে গেল মেরায়াসের চরিত্রে। শুধু যে তার পিতৃভক্তি এসে গেল তা নয়, সঙ্গে সঙ্গে এলো সম্রাট নেপোলিয়ার ওপর অনুরক্তি। তিনি যে কত বড় বীর ছিলেন, ফরাসি দেশকে যে তিনি কত ভালোবাসতেন, ফরাসি দেশকে মহত্বের কত উচ্চতম শিখরে যে তিনি উন্নীত করেছিলেন, তার বর্ণনা করতে করতে এই সব পলিত কেশ সেনাপতিরা শ্রদ্ধার অনুরাগে উচ্ছ্বসিত হয়ে উঠতেন যখন, সেই শ্রদ্ধা ও অনুরাগের খানিকটা ছোঁয়াচ লাগল মেরায়াসের অন্তরে। ক্রমে ক্রমে সেও পুরোদস্তুর অনুরাগী হয়ে উঠল নেপোলিয়ার। এখন বৃদ্ধ গিলেনরম্যান চিরদিন বর্ব ভক্ত, কাজে কাজেই নেপোলিয়া চিরদিন তার চক্ষুশূল। যতদিন নেপোলিয়া ক্ষমতাসীন ছিলেন ততদিন রাজধানী থেকে নিরাপদ দূরত্বেই তিনি অবস্থান করতেন। এখন তিনি সেই নির্বাসনের ঝাল ঝাড়ছেন সময়ে অসময়ে, সর্বদা নেপোলিয়ার নিন্দাবাদ করে।
এতদিন মেরায়াসও তার সুরে সুর মিলিয়ে গেছেন বিনা দ্বিধায়, কিন্তু ইদানিং সে আর তা পারছে না। বিবেকে বাধছে তার। সে আর একথা বিশ্বাস করে না যে নেপোলিয়া অত্যাচারী বা শোষক ছিলেন। নেপোলিয়া ফরাসি দেশকে দুর্গতির অতলে ডুবিয়ে দিয়েছেন। বিশ্বাস যখন করে না, তখন বিনা প্রতিবাদে গিলেনরম্যানের নিন্দাবাদে সায় দেওয়া তো তার পক্ষে ভণ্ডামি হয়। সে ভণ্ডামি মেরায়াসের ধাতুতেই নেই। একদিন সে গিলেনরম্যানের কথার প্রতিবাদ করে বসল স্পষ্ট ভাষায়। গিলেনরম্যান তো চক্ষু বিস্ফোরিত করে ফেললেন বিস্ময়ে। যে মেরায়াসকে তিনি জানতেন একান্তভাবে বর্বভক্ত, নেপোলিয়া বিদ্বেষী, তার একই পরিবর্তন। তিনি সরসে বললেন, তুমি যদি এইসব মতবাদের সমর্থক হও, তাহলে এই গৃহে তোমার স্থান হবে না। রাজনীতির দিক দিয়ে মতের অমিল ছিল বলে তোমার পিতার মুখদর্শন করিনি, কোনো দিন, তোমারও করব না। মেরায়াসও ক্রুদ্ধ হয়ে উঠল বৃদ্ধের একগুয়েমি এবং অবিচারে। বিশেষ করে তার মৃত পিতার সম্বন্ধে এরকম তাচ্ছিল্যপূর্ণ মন্তব্যে সেও রেগে উঠে বলল, আমি এক্ষুনি চলে যাচ্ছি আপনার বাড়ি থেকে। সত্যিই সে গৃহত্যাগ করে উঠল গিয়ে এক ছাত্রাবাসে। সে তখন বিশ্ববিদ্যালয়ে আইন পড়ছে, কাজেই স্বাধ্যায়ী কোরফেয়ার্কের ঘরেই সে স্থান পেল একটু। গিলেনরম্যানের রাগ ওদিকে পড়ে গেল। সংসারে মেরায়াস ছাড়া তার অপর কেউ নেই। প্রাণের চেয়েও তিনি ভালোবাসেন ওকে। ও যে তার ছেড়ে যাবে না, তা কোনোদিন তিনি ভাবতেই পারেননি। গৃহ ফাঁকা লাগে, জীবন মনে হয় অর্থশূন্য। 2-4 দিন অসহ্য মনকষ্টে কাটিয়ে অবশেষে তিনি বেয়ারা নাতিটাকে খবর পাঠালেন, ফিরে এসো, আমি ক্ষমা করব তোমাকে। মেরায়াস তখনও রেগে আছে, কারণ গিলেনরম্যান শুধু তাকেই অপমান করেনি, করেছেন তার পিতাকে এবং সম্রাট নেপোলিয়াকে। সে উদ্ধতভাবে জবাব পাঠালো, আমি আর ফিরব না ও ঘরে, ক্ষমা আমি চাই না। তারপর গিলেনরম্যান অর্থ পাঠাতে লাগলেন মেরায়াসকে। সে অর্থ ফেরত যেতে শুরু করল। 2-4 বার ফেরত আসবার পর বাধ্য হয়েই বৃদ্ধ নিরস্ত হলেন। কিন্তু মেরায়াস তাকে ত্যাগ করে দিয়েছে। মেরায়াস কষ্ট পাচ্ছে অর্থাভাবে। এই চিন্তায় রাজকীয় বিলাসের মধ্যে বাস করেও তিনি মনে মনে দগ্ধে মরতে লাগলেন। মেরায়াসের চলে কীভাবে? সে সংবাদপত্রে প্রবন্ধ লেখে। দেশের রাজনীতিতে তখন ঝড় উঠেছে একটা। বর্বরা যে অপদার্থ তা প্রমাণ হয়ে গিয়েছে অনেক দিন আগে। দেশের লোক আত্মজিজ্ঞাসা শুরু করেছে, নেপোলিয়ার স্থলে এ কি মোমের পুতুলদের আমরা এনে বসিয়েছি। দেশে ছোটোখাটো রাজদ্রোহের ঘটনা ঘটেছে, গরম গরম লেখা কাগজে কাগজে, গরম গরম বক্তৃতা সভায় সভায়, সময়ে সময়ে রাজপথে সামান্য সংঘর্ষ পুলিশে ও নাগরিকে। বলা বাহুল্য, এসব নাগরিকের অধিকাংশই ছাত্র। যে কোনো দেশে যে কোনো রাজনৈতিক পরিবর্তনের পুরোভাগে স্থান নিয়েছে চিরদিন এই দুঃসাহসী ছাত্র সমাজ। 2টি মাত্র কাজ মেরায়াসের, ঘরে বসে প্রবন্ধ লেখা আর আইন কলেজে গিয়ে সতীর্থদের সঙ্গে রাজনীতির জটিল কলা। এই দুইয়ের ফাঁকে বিকেলবেলায় সে একবার পার্কে হাজিরা দেয়। পল্লীর পার্কে সে যে প্রাকৃতিক সৌন্দর্যের এমন কিছু সমারোহ আছে তা নয়, তবে ইদানিং কিছুদিন রোজই সন্ধ্যার দিকে পার্কের বেঞ্চে একটা শুক্লকেশ বৃদ্ধের সঙ্গে দেখা যায় একটি স্বর্ণকেশী কিশোরীকে। মেরায়াস জানে না, কিন্তু এই স্বর্ণকেশী কিশোরীর নাম কোজেত এবং এই শুক্লকেশ বৃদ্ধের নাম মসি ফক লেভেন্ট ওরফে মসি মাদেলিন ওরফে জা ভ্যালজা। দীর্ঘ 10 বছর পরে জা ভ্যালজা লোকালয়ে দেখা দিয়েছে। মন্টপেলিয়ার থেকে কোজেতকে নিয়ে যখন বেরোলো জা ভ্যালজা সেই 10 বছর আগে, তখন একটি শত্রু সে পেছনে রেখে এলো। সে শত্রু হলো থিয়ার্ডিয়ার। ফাতাইনের টিপসইযুক্ত চিঠি সে গ্রাহ্যের মনলেই আনল না, যদি না যার হাতে থাকতো অমন একটা লোহা বাঁধানো মোটা লাঠি। নির্জন বনভূমিতে ওই সন্ডা মার্কা লোকটার সঙ্গে বিতণ্ডার প্রবৃত্ত হওয়ার সাহস তার হলো না। লোকালয়ে ফিরে এসেই সে গন্ধ পেল ওই সন্ডা মার্কার সম্বন্ধে তদন্ত করছে পুলিশ। সে কাল বিলম্ব না করে ভারপ্রাপ্ত পুলিশ কর্মচারীর সঙ্গে গিয়ে দেখা করল এবং যার সাম্প্রতিক গতিবিধি সম্বন্ধে যা তার জানা ছিল প্রচুর পরিমাণে পল্লবিত করে তা জানিয়ে দিল। বলা বাহুল্য, এই ভারপ্রাপ্ত কর্মচারীর নাম জ্যাভার। তারপর শুরু হলো মনুষ্য মৃগয়া। জা ভ্যালজার পেছনে পেছনে একটা গোটা পুলিশ বাহিনীর অভিযান। শহর ছেড়ে গ্রামে, বন ছেড়ে পাহাড়ে, নদী নালা পেরিয়ে শিকারি ছুটছে শিকার ধরবার জন্যে। একটা পুল পার হয়ে এলো জা ভ্যালজা।
সঙ্গে সঙ্গে পুলের ও মাথায় লাফিয়ে উঠল পুলিশ। জ্যাভেলচা সবয়ে তাদের দিকে তাকাতেই পুলিশ তোলে উঠল বিজয়োল্লাস। যার পিঠে বসেছিল 8 বছরের কোজেত, সে ভয়ে ভয়ে জিজ্ঞাসা করল, ওরা কারা বাবা? কোজেত এই দুদিনেই যাকে বাবা বলে ডাকতে শুরু করেছে। শিশু যদি ভালোবাসা পায় তাহলে তাকে আর শিখিয়ে দিতে হয় না যে কাকে কি বলে ডাকতে হবে। কোজেতের প্রশ্নের উত্তরে জ্যা বলল, ওরা থার্ড ইয়ারের লোক, তোমায় আমার কাছ থেকে কেড়ে নিতে এসেছে। তা তোমার কোনো ভয় নেই? আমার কাছ থেকে তোমায় কেড়ে নিতে পারে এমন শয়তান নরকে একটাও নেই। বলতে বলতে জ্যা ছুটছে ক্রমাগত। একটা গলির ভিতর ঢুকল সে। ডাইনে উঁচু পাঁচিল ঘেরা একটা বিস্তীর্ণ বাগান, বায়ে বহুতলা উঁচু বড় বড় বাড়ি, পেছনে জ্যাভার। তীরবেগে ছুটে গলিটা অতিক্রম করে বড় রাস্তায় পড়ল জ্যা। কি সর্বনাশ! সামনেই দ্বিতীয় একদল পুলিশ। সে ঝটিকটি পিছনে এবার ইঁদুর খাঁচায় পড়েছে, কিন্তু যা দমল না। একা হলে সে এই বহুতল উঁচু বাড়ির যে কোনো একটায় খাড়া দেয়াল বেয়ে উঠে যেত, কিন্তু পিঠে কোজেতকে নিয়ে সে দুঃসাহস সে করতে পারে না। কোজেত যদি পড়ে যায় সর্বনাশ। উঠতে হবে এই বাগানের দেয়ালে, কিন্তু সে দেয়ালও খাড়া, কি করে ওঠা যাবে? সামনেই রাস্তায় আলো একটা। তখনকার দিনে প্রত্যেক আলোর মাথায় একটা খুপটি থাকতো, আর সেই খুপটিতে থাকতো একগাছা করে লম্বা দড়ি। কোথাও আগুন লাগলে যাতে হাতের কাছে দড়ি পাওয়া যায় ওপরে উঠবার জন্য, তারই জন্য দমকলের লোকদের ব্যবহারে লাগবে বলে এই সব দড়ি রাখা হতো। আংটাওয়ালা সেই দড়ি দেয়ালের মাথায় ছুঁড়ে মেরে তাই বেয়ে জ্যা ও পিঠের বাগানে গিয়ে পড়ল। আর পরের মুহূর্তেই গলি বেয়ে ছুটে চলে গেল জ্যাফারের পল্টন। পাঁচিলটার ওপারেই যে তাদের শিকায় দূর দূর বক্ষে অবস্থান করছে তখন, তা তারা কেমন করে জানবে? অত উঁচু পাঁচিলে তো কাঠবিড়ালিও উঠতে পারে না। যা ভেতরে ঢুকতেই তার দেখা হয়ে গেল একটা বুড়ো মালির সঙ্গে। সে মালি সেই ফকভেলেভেন্ট, নিজের জীবন বিপন্ন করে একদা মেয়র মাদেলিন যার জীবন রক্ষা করেছিল। সে তো হঠাৎ সেই জীবনদাতা দেবতাকে সামনে দেখে বিস্ময়ে কৃতজ্ঞতায় অভিভূত হয়ে পড়ল একেবারে। বাগানের ভেতর সন্ন্যাসিনীদের এক মঠ। ওই বুড়ো মালি ভিন্ন অন্য এক পুরুষ মঠে নেই। মালিরই ভাই পরিচয়ে তারই সুপারিশে যা সহকারী মালিরূপে নিযুক্ত হলো মাঠে। কোজেত ভর্তি হলো মঠের বিদ্যালয়ে। সেইখানে নিশ্চিন্ত নিরাপদ জীবনযাপন দীর্ঘ 10 বৎসর। সন্ন্যাসিনীদের মঠে পলাতক দস্যুকে খোঁজবার কথা পুলিশের মনে হয়নি। 10 বৎসর কাটল। কোজেত এখন অষ্টাদশী সুন্দরী। সে হয়তো স্বভাবতই সন্ন্যাসীদের জীবন গ্রহণ করত ওই মঠে, কিন্তু যার তা পছন্দ হলো না। কোজেতকে সংসারের স্বাদ পেতে দেওয়া উচিত, তারপর সে যদি স্বেচ্ছায় সন্ন্যাস নেয় তো নেবে। এরই সাথে শেষ হলো লা মিজারেবলের 8ম পর্ব। 9ম পর্ব শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমরা খুব শীঘ্রই পরবর্তী পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।